প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার 1x1 ডি ব্লকের দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 5 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী জিজ্ঞাসার সিলসিলা। প্রদর্শনী চলবে 5 জুলাই পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ার 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 35 জন আধুনিক ও সমসাময়িক শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 12 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। দেখ মনসুর, তুই কিন্তু অনেক সুযোগ সুবিধা নিছস, আবার তুই বুকে ছুরিও মারছস। তারপরেও হালিম ভাই তোরে এত ভালোবাসে, এত খাতির করে কেন জানোস? কেন? কারণ হালিম ভাই তোর বউরে পছন্দ করে। একদম মাইরা ফালাম উল্টা পাল্টা কথা কইলে। চাপ দিলে কিন্তু তোর নাড়ি ভুড়ি লাভ দিয়ে একদম ডাস্টবিনে পড়বো। এসছে না সত্তরে দলে আবার বেরানোটা ঠিক হইব না। রাজনীতি কি আমার সাথে তুই বেশি বুঝোস রে? না, তা বুঝুন কেন? আমি এত বোকা না যে অজগর পালম আর সেই অজগর আমার গিলা খাইব। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক তানভীর আলম সজীব। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? ভালো থাকার চেষ্টায়। মানে পুরোপুরি ভালো থাকছি না, কিন্তু চেষ্টা করছি। চেষ্টা আছে। সবসময় কি ভালো থাকা যায়? আচ্ছা, গান শুনলে নাকি মন ভালো হয়ে যায়, আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন? আপনি তো নিজে গান লিখেন, সুর করেন, সঙ্গীত পরিচালনা কাজটিও করে থাকেন, তো কখনো এমন হচ্ছে যে মন খারাপ নিয়ে আসলে গানের কাজ করতে হয়েছে? হ্যাঁ, মনের সাথে কাজের কোনো সম্পর্ক নেই, মনটাকে আলাদা করে রাখতে হয়। কাজ যখন কাজ তখন কাজ, আর ওই কাজটা ওই যে ভালোবেসে কাজ করা, তো সেটা যেরকম কাজই হোক, মানে এটা একটা ডিসাইডেড ফ্যাক্টর ছিল আমার জন্য যে আমি শুধু গানেই কাজ করব, মিউজিকের চারপাশেই থাকবো। সো আছি, সেখানে মন খারাপ হয় না। আচ্ছা, মন খারাপ থাকলেও মনে হয় কাজের সাথে থাকলে মনটা ভালো হয়ে যায়। এই যে একটা সিদ্ধান্তের কথা আপনি বললেন যে গানের চারপাশেই থাকবো বা গানকে ঘিরেই আমার জীবনটা আবর্তিত হবে, এই সিদ্ধান্তটা কবে নেওয়া? ছোটবেলায় ঠিক নয়, আমি তখন নিউ ইয়র্কে। ছোটবেলা থেকে তো জানি যে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হচ্ছে, বাবা আমার যেই জায়গাটা থাকে। ছোটবেলায় ইন্টারভিউ দিয়েছিলাম, যখন নতুন কুড়িতে পেলাম, পুরস্কার পেলাম, তখন ইন্টারভিউ এলো, তুমি বড় হলে কি হবে? আমি তো ডাক্তার হব। হ্যাঁ, সেই ডাক্তার হতে চাওয়া আমি যখন নিউ ইয়র্কে গেলাম, আমি গান বাজনা করে আমার পড়াশোনার খরচ চালাচ্ছি। আচ্ছা, আমি নিউ ইয়র্কে গিয়ে রেস্টুরেন্টে তবলা বাজাতাম, লাইভ মিউজিক হচ্ছে, সেখানে আমি তবলা বাজাচ্ছি অনেকের সাথে, কারণ তবলা বাজানোর একটা প্র্যাকটিস ছিল বাড়িতে। আমার বাবা গান গাইতেন সবসময়, আমার খালু বাজাতেন, সো ওনাদেরকে দেখে আমার ওই ন্যাকটাও তৈরি হয়েছে যে তবলাও বাজাবো। সো সেই জায়গা থেকে তবলাও বাজিয়েছি, অ্যান্ড দ্যাট পেইড মাই বিলস ইভেনচুয়ালি। আচ্ছা, নিউ ইয়র্কে আপনি লেখাপড়া করতে গিয়েছিলেন অন্য একটা সাবজেক্টে? হ্যাঁ, সাউন্ড ইঞ্জিনিয়ারিং না, তো সেটা কম্পিউটার নেটওয়ার্কিং। তারপরে পরবর্তীতে কেন এই সিদ্ধান্তটা যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়লেন? যে আমি তো আসলে পড়াশোনা করছি, পড়াশোনার খরচও চালাচ্ছি গান বাজনা করেই, তাহলে ওয়াই নট মেজর ইন মিউজিক, সামথিং ইন মিউজিক। আমি তো ধরো এখান থেকে যখন গেছি তখন নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল, নজরুল এগুলো শিখে গেছি বাফা থেকে, যেই একটা বেসিক। তারপরে ওটাকে আবার ভুলে গিয়ে তো আবার নতুন করে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শেখা তখনকার মাথায় কাজ করেনি। তখনকার বুদ্ধি ছিল যে আচ্ছা, তাহলে আমি একটু সাউন্ড নিয়ে পড়ি, রিলেটেবল টু মাই মিউজিক অ্যান্ড ইট উইল এনহ্যান্স মাই পারফরমেন্স। আচ্ছা, তো সেই জায়গা থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে আবার পড়া শুরু করেছি। সেই কম্পিউটার নেটওয়ার্কিং লাস্ট সেমিস্টার এসে সব কিছু ড্রপ করে দিয়ে
আবার তখন টরন্টো শিফট করার একটা সময় এলো, বাবা বললো যে নিউ ইয়র্ক থাকবো না, চলো টরন্টো যাই। আমার আবার টরন্টো শিফট করলাম, টরন্টো মাইগ্রেট করলাম, তখন ডিসাইড করলাম। আর একটা কিছু ছোট্ট একটা পার্সোনাল প্রবলেমও ছিল, যেটাতে আমাকে খুব ডেসপারেট করেছিল যে আমি অন্য কিছু করব, আমি আসলে আমার ইচ্ছে মতো যাবো সামনে। সো ওই একটা ডিসাইডিং ফ্যাক্টরে আমাকে আবার সুন্দর করে মিউজিকের দিকে ঠেলে দিল, মানে একদম এডুকেশনের জায়গা থেকেও আবার সাউন্ড আপনার যে ইঞ্জিনিয়ারিং প্যাশনেট যেই সাবজেক্টটাতে সেখানে আবার নিয়ে এসে দিল। তখন এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, বাবা মা কিছু বললেন না? ওই যে সাপোর্টিভ, আমি খুব খুব জেদি ছিলাম একটা, এখনো আছি, কিন্তু বাবা মা আমাকে সবসময় ওই জায়গাটায় সাপোর্ট করেছে, যা করতে চাও করো, কোনো প্রেশার আমি পাইনি। মানে সঙ্গীতের সবথেকে বড় অনুপ্রেরণা আপনার বাবা? একদম, বাবাই হাতে ধরে আপনাকে বাফাতে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, মা। হ্যাঁ, মানে আমার বাবার ইন্সপিরেশনও ছিল আমার মা, যে আমার মা সবসময় পেছনে ছিল, কারণ মা তো নিজেও গান গাইতেন, সো তাদেরও ওই পরিচয় গানে গানে। সো বাবার ইন্সপিরেশনও ছিল মা, বাবার পেছনে ঠেলা দিত মা, ওই আমাকেও ঠেলা দিয়েছে মা। সো ওই বাফায় নিয়ে গেছে, গান শিখেছি, ক্লাসিক্যালটা চেষ্টা করেছি ওই জায়গা থেকেই, যে না তাহলে তো আমি গানই পারি, আর তো কিছু পারি না। শাস্ত্রীয় সঙ্গীত, নজরুল সঙ্গীত বেশ অনেকটা আমরা রিলেট করতে পারি। এটা যখন ছোটবেলায় শিখতেন খুব কঠিন বা দুর্বোধ্য বলে মনে হয়নি? না, খুব ফ্লুইড এসছে আমার কাছে ব্যাপারটা। আর হঠাৎ করেই ঠিক নয়। আমার খালু দীপক মোস্তাফিজ, উনি খুব কম বয়সে মারা গেছেন, 36 বছর মারা গেছেন। তবলা বাজাতেন অসম্ভব ভালো। যারা আগেকার মানুষজন, আমাদের আগের জেনারেশন যারা, তারা সবাই ওনাকে চিনবেন। খুব মিষ্টি হাসতেন, হেসে হেসে তবলা বাজাতেন দীপক মোস্তাফিজ। উনি একদিন পণ্ডিত অজয় চক্রবর্তীর একটা ক্যাসেট আমাকে বাজিয়ে শোনালেন, তখন তো ক্যাসেটের যুগ। শুনতো, এই গানটা শুনতো, তো শুনছি নিশিনা ফুরাতে কার ডাকে ঘুম ভেঙে যায়। আমি পড়ি হচ্ছে ক্লাস 6-এ। ওটা আমাকে খুব স্ট্রাইক করলো, আচ্ছা এই এরকম করে তো সুন্দর গান, এই গান তো অন্যরকম লাগছে। তার আগ পর্যন্ত ধরো মান্না দে, হেমন্ত, হৈমন্তী শুক্লা, শিপ্রা বসু এগুলো শুনছি। হঠাৎ করে অজয় চক্রবর্তী অন্যরকম একটা টেক্সচার দিল গানে, অন্যরকম করে একটা পরিবেশনা দিল, নতুন একটা মাত্রা। একদম ওই যে আটকে গেলাম না ওই স্টাইলে। আচ্ছা, তারপরে সুমন নচিকেতা শুনেছি, অনেক ভালো লেগেছে, সেটাও ইনকর্পোরেট করেছি আমার নিজের গানের ভেতর। আপনি যখন নিউ ইয়র্কে ছিলেন, আপনি বলছিলেন যে এই যে তবলা বাজানো বা কিবোর্ড বাজানো, অনেক বিখ্যাত আর্টিস্টদের সাথে আপনি অনেক ইনস্ট্রুমেন্ট প্লে করেছেন, সেই অভিজ্ঞতার ঝুলি থেকে যদি ছোট ছোট কিছু গল্প আমাদের শোনাতেন। বন্যা খালা এসছে ঢাকা থেকে পারফর্ম করতে, তো বন্যা খালার সাথে আমি বাজাচ্ছি, মানে রেজারা চৌধুরী বন্যা, ওনার সাথে আমি পারফর্ম করছি, আমি বাজাচ্ছি কিবোর্ড, অ্যাকম্পানি করছি। ওই অনুষ্ঠানের মেইন মানে মূল দর্শক, মানে প্রধান অতিথি ছিলেন মান্না দে। মান্না দে বসে আছেন, এবার যথারীতি ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে একটু দাদা একটা যদি গান করেন। তো আমি বলছি যে আমি কি বাজাবো? বলছে হ্যাঁ হ্যাঁ বাজাও। আচ্ছা, তো আমি বাজাচ্ছি, যদি তোমার শোনা থাকে, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই। মান্নাদের গান। আমি বলছি আমি কি বাজাবো? ওই যে বললেন বাজাতে, আমি একটা সন্তুরের টোন নিয়ে আমি কিবোর্ডটা বাজালাম ওনার গানের সাথে। উনি গানের মাঝখানে বললেন এই ছেলে তো ভালো বাজাচ্ছে, বাজাও বাজাও। মান্না দে আমাকে বলছে বাজাও, গানের মাঝখানে থামিয়ে দিয়ে আমাকে সোলো বাজাতে বলছেন। আমি কাঁদছি আর বাজাচ্ছি, মানে it was so emotional. Yeah. তো উনি তারপরে অনুষ্ঠান শেষ, উনি আমাকে তুমি আমার সাথে এখন থেকে বাজাবে। বাহ, এই শুরু হলো ওনার সাথে বাজানো। আচ্ছা, যখনই উনি নিউ ইয়র্কে যাচ্ছে বা ওইদিকে কোনো অনুষ্ঠান করতে যাচ্ছে, ফোন করছে, তুমি ফ্রি আছো? আসছি আমি। এই জিনিসটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তারপর নিউ ইয়র্ক থেকে দেশে ফেরা, এই ব্যাপারটা কেন? মানে তখন কি মনে হয়নি যে একটা অনিশ্চয়তার জায়গা আছে দেশে, মিউজিক নিয়ে কাজ করব? না না না, আমি ওই যে বললাম বাড়ি থেকে একটা ছাড় পেয়েছি বিরাট। আমি বাড়ির বড় ছেলে, কিন্তু ওই আমার জেদের কারণে বলো, গানের ভালোবাসার কারণে বলো, বাবা মা দুজনেই তো গানের শিল্পী, তারা ওটা বুঝেছেন। মানে শিল্প অনুরাগ আপনাকে অনেকটা স্বাধীন চেতা করে তুলেছিল, অনেকটা বলা যায়। হ্যাঁ, ওটা আমার বাবা মা দুজনেই, ওটা ওনাদের কারণেও, যে ছাড় দেওয়াটা টেনে ধরে না বাবা মা, যে না এটা করতে হবে, এই দায়িত্ব, এই টাকা দিতে হবে, ওটা করতে হবে, এটা কখনো বড় ছেলে হিসেবে যে দায়িত্বগুলো সেগুলো কখনো চাপিয়ে দেননি? ছিল না। ওই দিক থেকে আমি অনেক প্যাম্পার্ড। আচ্ছা, তো বললাম যে আমি একটু ঢাকা এক্সপ্লোর করতে চাই।
এলাম 2005-এ এলাম একবার, টুনটুন বাউল, ওনার একটা অ্যালবাম আমি কাজ করলাম, তারপরে চলে গেলাম 3 মাস থেকে। 2006-এ আবার এলাম, মানে আমার তো তখন গ্র্যাজুয়েশন শেষ। আমি বললাম যে একটু যাই ঢাকা, দেখি কেমন পারি কিনা। এই যে 2006-এ এলাম, এসে মাকে ফোন করে বললাম যে আমি আর যাচ্ছি না। আচ্ছা, দ্যাট ওয়াজ এ শকিং মোমেন্ট ফর দেম টু। কারণ বাবা মা তো সেখানেই থাকতেন। হ্যাঁ, এখনো আছে। বাবাকে আমি হারিয়েছি গত বছর, বাবা আমাদের মাঝে নেই। তো ওই ব্যাপারটা এখনো অনেক কাঁচা, বাবাকে হারানোর ব্যাপারটা এখনো অনেক কাঁচা আমাদের তিনজনের মধ্যে। আর গানের মানুষ তো অনেক বেশি অ্যাটাচমেন্ট বেশি। স্বাভাবিক। ঢাকায় এসে তারপর কি করছিলেন, মানে গানের সাথে আপনার যুক্তটা গানই, কিভাবে মানে হলো? আমি আমার একটা ম্যাকবুক G4 নিয়ে এসেছি তখন, সাদা রঙের ছোট্ট, ওটা দিয়েই আমি মনে করলাম যে আচ্ছা নজরুলের গান করব। তারপর চিন্তা করলাম যে না, একটু নিজের গানটা যা যা লিখেছি এ পর্যন্ত সেখান থেকে বেছে বেছে কিছু গান, আমার বন্ধু নীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, ওর লেখা 4টা গান, আমার লেখা 4টা গান, আর আমার আর এক বন্ধু আছে হুমায়রা মুর্শিদ, ওর 2টো গান, এই নিয়ে 10টা গানের একটা অ্যালবাম বের করলাম, বাড়ি কোথায় বলো। এটা কত সালের কথা? 7। আচ্ছা। ওটা আবার বেস্ট অ্যাওয়ার্ড পেলাম, ডেবিউ অ্যাওয়ার্ড পেলাম, স্মৃতিশীল তারকা কথন হতো তখন। ওটাতে সামওয়ান ইয়ে করেছে, আমার সিডিটা জমা দিয়েছে, আমিও জানিও না কে জমা দিয়েছে। আচ্ছা, ওটা বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড পেলাম। তারপরে এনটিভি আমাকে ডাকলো হচ্ছে গিয়ে ইয়েতে, সন্ধ্যার অনুষ্ঠানটা, শুভ সন্ধ্যায়, সেখান থেকে এনটিভির সাথে আমার কাজ শুরু। আচ্ছা, কত সালের কথা না, কতগুলো বছর চলে গেল। 18 বছর ঢাকায় আছি, বাংলাদেশে ফেরত এসেছি। আমার একটা ছিল, জেদ ছিল যে 14 বছর আমি দেশের বাইরে একটা বড় পাপ করে ফেলেছি। আচ্ছা, আমার এখন দেশে থাকতে হবে। এখন আমার 14 মানে একটা বছর অপরাধবোধ কাজ করতো দেশের বাইরে থাকবার জন্য। কিন্তু আপনি ওখান থেকে যে লেখাপড়াটা করে এসেছেন সাউন্ড ইঞ্জিনিয়ারিং, সেটা পরবর্তীতে বাংলাদেশে যখন আসলেন সেটা কি আসলেও কাজে লেগেছে কিনা গানের আমার ক্ষেত্রে? কাজে তো অবশ্যই লেগেছে। এর মধ্যে আমি ক্লাসও নিয়েছি, আমি গেস্ট লেকচার হিসেবে ইয়োডাতে ক্লাস নিয়েছি একটা সেমেস্টার, গ্রিন ইউনিভার্সিটিতে পড়িয়েছি, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়িয়েছি, শিল্পকলা একাডেমিতে অ্যারেঞ্জ করা হয়েছিল সারা বাংলাদেশের যারা সাউন্ড ইঞ্জিনিয়ার আছে তারা 12 দিন ধরে আমার একটা ক্লাস করেছে। আচ্ছা, এগুলো মানে আমার জ্ঞানটা আমি যেটুকু শিখেছি সেটা একটু দেওয়ার চেষ্টাও করেছি। মানে সেটা তো হলো সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, কিন্তু গানের ক্ষেত্রে কখনো এরকম এসেছে কিনা যে আমি শেখাতে পারি? তোমার যে লেভেলটা, আমার যে লেভেলটা, কতদূর কি করতে হবে এই টেকনিক্যালিটিটা আমি জানি তো। আর লেভেল থাকলে গলার কতখানি থ্রোয়িং করতে হবে সেটাও আমি জানি। ওটা আমার ওই পড়াশোনার কারণেই হয়েছে, ওটা এক্সপেরিয়েন্স থেকে নয় শুধু, আমি হাতে কলমে জানি। আমি বলতে পারবো যে কয় ডিবি কতখানি নামতে হবে, আমার হাইটা কতখানি কাটতে হবে, আমার মিড কতখানি কাটতে হবে, কতটুকু এফেক্ট দিতে হবে, মানে টেকনিক্যাল সাইডটা। হ্যাঁ, ওটা জেনে এসেছি। সো দ্যাট আমি বলতে পারছি যে সাউন্ড মিক্স করছে, যে লাইভ সিচুয়েশনে হোক বা রেকর্ডিংয়ে হোক, যে আমি আমার গলাটা এরকম, আমি একটু এরকম শুনতে চাই। আচ্ছা, ওটা আমি বলতে পারি। কোনো একটা কিবোর্ড হুক আপ করা হয়েছে, কোনো একটা ড্রামস মাইকিং করা হচ্ছে, ওর কতখানি ব্যালেন্স করতে হবে আমি জানি, বিকজ লাইভ সাউন্ডেও আমি কাজ করে এসেছি এ পর্যন্ত। জি, মানে সঙ্গীতের যতগুলো ক্ষেত্র আছে, শাখা আছে, সমস্ত জায়গাতে আপনার দক্ষতা আছে সমানভাবে। গান লিখবার ক্ষেত্রে বলি, গান সুর করবার ক্ষেত্রে বলি, ইনস্ট্রুমেন্ট বাজানোর ক্ষেত্রে বলি, এখন পর্যন্ত আপনি গান লিখেছেন প্রায় 350-এরও বেশি। এবং গান নিজে গাইবার সংখ্যা কতগুলো, যদি মৌলিক গানের কথা হিসেব করি? শখানেক তো হবে। ওগুলোর মধ্যে সুর করা হয়েছে অনেক, প্রায় 50টা না 56টা আমার নিজের চ্যানেলেই আমি আপলোড করেছি। আর গানের ভিডিও করাটা আমার একটা শখের মতন। আচ্ছা, প্লাস অনেক বেশি পয়সা খরচ করতে হয় ভিডিও করতে হলে, ওই ধারণাটা, ওই যে অনেক বেশি টাকা আমার কাছে নেই। আচ্ছা, সো আমার একটা ক্যামেরা আছে, আমার 2-3 রকমের ক্যামেরা আছে, আমি ওটা দিয়ে আমার নিজের শুটিং আমি করি। আচ্ছা, আমার প্যানেল আছে, আমি ফাইনাল কাট নিজের ডিরেকশনটাকে নিজেই দেওয়া হয়? আমি নিজেই দেই, আমি কাজ করছি, আমি এডিট করছি। ভালো খারাপ তো মানুষ যাচাই করবে। অনেকে, আমার কাছে অনেক কাজ ভালো লাগেনি, গানটাকে এখন পোর্ট্রে করার জন্য আমাকে ভিডিওর আশ্রয় নিতে হয়েছে। এখন ট্রেন্ড, শুধু গান কেউ শুনছে না, দেখতেও চাইছে গানকে। সো সেই জায়গা থেকে ইউটিউব চ্যানেল খোলা। আপনার একটা গানের দল আছে কোয়ার বাংলা, এটা আসলে মূলত কিভাবে কাজ করে? অ্যাকচুয়ালি প্রথম ছিল হচ্ছে 31 জন, কোয়ার 31 নাম ছিল। তখন 30 জন আর আমি একজন, কোয়ার 31। তখন একটা অ্যালবাম করেছিলাম, সেখানে আমরা আস্তে 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 রিহার্সেল করতাম, নজরুল ইনস্টিটিউটে রিহার্সেল করতাম। তখন আস্তে আস্তে 15 জনে চলে এলো,
মানে অনেকেই টিকতে পারলো না, কারণ অনেকেরই অনেক রকম কাজ থাকে, সীমাবদ্ধতা থাকে। 15 জন যখন নেমে এসেছি তখন আমি ডিসাইড করলাম যে আমরা একটা অ্যালবাম বের করব। আমরা একটা অ্যালবাম বের করেছিলাম নতুন করে পাওয়া। ওখানে নজরুলের গান ছিল, রবীন্দ্রনাথের গান ছিল, সলিল চৌধুরী ছিল, তোমার লালনের গান ছিল। আচ্ছা, লেজার ভিশন থেকে বেরিয়েছিল অ্যালবামটা, নতুন করে পাওয়া, নেটে খুঁজলে পাওয়া যাবে। তারপর একটা ব্রেক হয়েছে। এবার গত বছর ডিসেম্বরে আমরা বিজয় দিবসে কারারই লৌহ কাপড় দিয়ে নতুন একটা টিম তৈরি করেছি। সেই টিমের মধ্যে আমরা যাদেরকে আমি আসলে বেছে নিয়েছি, যারা রাজি হয়েছে, তাদের মধ্যে সবাই গানের সাথে একটু বেশি জড়িত, মানে সবাই গানের শিক্ষক, ট্রেনার্স, পারফর্মার্স। মাহমুদুল হাসান, সুকন্যা মজুমদার, সোনিয়া, মুমু, মিম, তারপরে হচ্ছে সঞ্জয় কবিরাজ, তারপরে ইউসুফ, হ্যাঁ অনেকেই, মোহিত নজরুল করে, ছায়ানটে আছে, এরা সবাই ট্রেনার্স কিন্তু প্লাস পারফর্মার্স। আচ্ছা, সো আমরা একসাথে হয়ে আবার শুরু করলাম নতুন করে পাওয়া, মানে নতুন করে পাওয়া নয়, আমরা কোয়ার বাংলায় আবার নতুন করে শুরু হলো 16 ডিসেম্বরে কারারই লৌহ কাপড় দিয়ে। ওটাও একটা অন্যরকম ফরম্যাটে করলাম, ওখানে কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিলাম। তারপরে 21শে ফেব্রুয়ারিতে করলাম হচ্ছে গিয়ে আমার ভাইয়ের রক্তে রাগানো, কিন্তু শুধু যেটুকু শোনা যায় সেটা নয়, পুরো গানটা, মানে জাগো নাগিনীরা জাগো 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 কালে বসে ক্ষীরা, শিশু হত্যার বিপ্লবে আজ কাপক বসুন্ধরা, সেটা দিয়ে শুরু করেছি। এটাতে আমাদের সাথে জয়েন করেছে শাওনাপা, আচ্ছা, শাওন মাহমুদ, উনি আমার ভাইয়ের রক্তে রাগানোটা ওনার গলা দিয়ে শুরু করেছি। বাহ, এটা একটা মিউজিক ভিডিও করা, কোয়ার বাংলাটা নিয়ে আপনি একটু বেশি ব্যস্ত আছেন। বেশ ব্যস্ত। আচ্ছা, আপনার সুর করা একটি জনপ্রিয় গান আছে, আহারে কবে যাব পাহাড়ে, এই গানটি আছে। তো যখন কোনো একটি গান খুব বেশি শ্রোতাপ্রিয় হয়, তখন কি মনে হয় যে এই গানটিকে ছাপিয়ে আরো নতুন সৃষ্টি করাটা বেশ চ্যালেঞ্জিং? অবশ্যই অবশ্যই, মানে আমার ব্যস্ততাটা আমাকে নিয়ে, যে আমার এনহ্যান্সমেন্ট নিয়ে আমার ব্যস্ততা, আমার সাথে আমার নিজের কম্পিটিশন প্রত্যেক দিন। একদম, যে কে কি করছে, কেন করছে, তার পেছনে কথা না বলে আমার মনে হয় যে আমি আমাকে কতটুকু ইমপ্রুভমেন্ট করাতে পারি সেটাই আসল। হ্যাঁ, সেটাই আমার পাথেয়, সেটাই আমার লাইফ, সেটাই আমার ব্যস্ততা। যে আজকের চেয়ে কালকে একটু ভালো হবে, ভালো না হলে আজকের চেয়ে যেন খারাপ না হয় অ্যাটলিস্ট, ওই চলছে। জীবনকে দেখা দৃষ্টিভঙ্গিটা আপনার কাছে কেমন, মানে কিভাবে দেখেন জীবনকে? জীবন ইজ এ জার্নি, তোমার ডেস্টিনেশনটা চেঞ্জ হয়, জার্নি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। কি চমৎকার করে বললেন। আমরা আসলে আপনার সাথে কথা বলতে গেলে অনেক কথা বলবার আছে, এত আমরা বলি যে জীবন অনেক ছোট, কিন্তু একটা পার্সপেক্টিভে জীবন অনেক বড়, সুতরাং অনেক 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 গল্প থাকে, যে গল্পগুলো আসলে সবগুলো তো আজকের আয়োজনে উঠিয়ে নিয়ে আসা সম্ভব না। নিঃসন্দেহে অন্য কোনো আয়োজনে আমরা আরো অনেক গল্প শুনবো। একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনার গলায় আপনার কণ্ঠে কোন একটি গান শুনতে চাইবো, কোন গানটি শোনাবেন? রিসেন্টলি করলাম, কোয়ার নিয়েই করেছি গানটা, কাজী নজরুল ইসলামের গান। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি এখন, রুমঝুম শুনি। রুমঝুম রুম ঝুম কে বাজায় জল ঝুমঝুমি, রুমঝুম ঝুম রুম ঝুম কে বাজায় জল ঝুমঝুমি, চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি, চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি, রুমঝুম রুম ঝুম কে বাজায় দুরন্ত অরণ্যাগিরি নির্ঝরিণী, রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী, দুরন্ত অরণ্যাগিরি নির্ঝরিণী, রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী, শাখায় শাখায় ঘুম ভাঙায় ভীরুমুকুলের কপল চুমি, শাখায় শাখায় ঘুম ভাঙায় ভীরুমুকুলের কপল চুমি, রুমঝুম রুম ঝুম কে বাজায় কুহু কুহু কুহরে পাহাড়ি কুহু, পেয়াল ডালে পল্লব বেনা বাজায় ঝিরি ঝিরি সমীরণ তারে তালে তালে, কুহু কুহু কুহরে পাহাড়ি কুহু,
পেয়াল ডালে পল্লব বীণা বাজায়, ঝিরি ঝিরি সমীরণ তারে তালে তালে, সেই জল চল চল সুরে জাগিয়া সাড়া দেয়, বন পারে সাড়া দেয় বাঁশিরা খালিয়া, পল্লীর প্রান্তর শিহরে বলে চঞ্চলা কে গো তুমি, পল্লীর প্রান্তর শিহরে বলে চঞ্চলা কে গো তুমি, রুম ঝুম রুমা ঝুমা কে বাজায়, জল ঝুম ঝুমি রুম ঝুম ঝুম রুমা ঝুম কে বাজায়। ভীষণ সুন্দর, একটা মুগ্ধতা ছেয়ে গেল। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা করি। আরও অনেক কাজ করবার আছে, নিঃসন্দেহে সেই কাজগুলো নিয়ে আমরা পরবর্তী যে সেই আলোচনা বা সেই আয়োজনের কথা বলবো। অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ভালো থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।